সাহিল, আমি আর বাড়িতে থাকতে পারছি না, এবার আমাদের একটু ঘুরতে যাওয়ার দরকার আছে। কারণ আমি সংসার সামলাতে সামলাতে আর তোমার দুষ্টু দুটো মেয়েকে সামলাতে সামলাতে একেবারে পাগল হয়ে যাচ্ছি। আর ওরা দুজন না ঘুমানো পর্যন্ত আমি শান্তি পাই না। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো চাঁদনি, আমার একটু ঘুরতে যাওয়া দরকার। আর এমনিও সামনে আমার অফিসের 5 দিন ছুটিও আছে। কিন্তু এই দুষ্টু দুটো মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়া কোথাও সম্ভব তো নয়, কেননা ঘুরতে গিয়ে ওরা যদি দুষ্টুমি করে তখন আবার মহা বিপদ হয়ে যায়। হ্যাঁ, কারণ দুজনকে নিয়ে যদি ঘুরতে যাই তাহলে ওখানে গিয়েও তো আমাদের দুই মেয়েকে সামলাতে হবে। আর ময়না বাইরে গিয়ে অনেক দুষ্টুমি করবে, কিন্তু ঘুরতে তো আমরা যাবই। সেই জন্য আমি ঠিক করেছি বাবা মায়ের কাছে আমাদের দুই মেয়েকে রেখে তারপর ঘুরতে যাব। চাঁদনির এমন কথা শুনে সাহিলের খুবই ভালো লাগে, তাই আর দেরি না করে তারা ঘুরতে যাওয়ার জন্য 7 দিনের টিকিট কেটে ফেলে। আর চাঁদনি ব্যাগপত্র গুছিয়ে তার মাকে ফোন করে। কিরে চাঁদনি, কেমন আছিস? আমার দুই নাতনি কেমন আছে? ওরা কি আগের মতো এখনো দুষ্টুমি করছে? কতদিন তোর সঙ্গে কথা হয় না। দুই নাতনিকে নিয়ে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে আসতে পারিস তো? না মা, তোমাদের বাড়িতে যাওয়ার মতো আর সময় পাই না, কারণ সেই তো তোমাদের বাড়িতে গিয়ে আমার দুই মেয়েকে সামলাতে হয়। আর যাই হোক, যে কথাটা বলার জন্য তোমাকে ফোন করেছিলাম, আমি আর তোমার জামাই 7 দিনের জন্য সিমলাতে ঘুরতে যাচ্ছি। আর আমরা ঠিক করেছি ময়না আর টিয়াকে তোমার আর বাবার কাছে রেখে যাব। তোমরা ওদের দেখাশোনা করতে পারবে তো? তুমি যদি বলো তাহলে আজকে ঘুরতে যাওয়ার আগে তোমার বাড়িতেই দুজনকে রেখে আসবো। এই কথা শুনে কমলা দেবী ভয় পেয়ে যায়, কারণ একে সে এবং তার স্বামী রতনবাবু বয়স্ক, তার উপর দুই নাতনিকে একা হাতে সামলানো, সেই ব্যাপার নিয়ে ভয় পাওয়াটা স্বাভাবিক ছিল। কিন্তু কমলা দেবী কিছুতেই তার মেয়ের মুখের উপর না করতে পারে না। কেন আমি টিয়া আর ময়নাকে দেখাশোনা করতে পারবো না কেন? ছোটবেলায় তুই কি দুষ্টু ছিলিস না? তোকে আমি মানুষ করিনি? আমি আমার দুই নাতনিকে দেখাশোনা করতে পারবো। তোরা ঘুরতে যাওয়ার আগে ময়না আর টিয়াকে আমার আর তোর বাবার কাছে দিয়ে যা। এই কথা শুনে চাঁদনি খুবই খুশি হয়। আর ঘুরতে যাওয়ার আগে শিল্পা তার দুই মেয়েকে নিয়ে বাপের বাড়িতে যায়। আর সেখানেই ময়না এবং টিয়াকে রেখে নিজেদের মতো ঘুরতে বেরিয়ে যায়। আর তার পরের মুহূর্ত থেকেই দুই নাতি নাতনির জন্য দিদুন এবং দিদা একেবারে নাজেহাল হয়ে ওঠে, কারণ তারা একেবারে চোখে মুখে হাতে পায়ে দুষ্টুমি করে। ময়না, টিয়া, তোদের নিশ্চয়ই খিদে পেয়েছে। সেই কখন দুপুরবেলা ভাত খেয়েছিস বলতো? তোরা এখানে বস, আমি তোদের জন্য গরম গরম ম্যাগি করে নিয়ে আসছি। আচ্ছা দিদা, ঠিক আছে। দিদা, আমার ম্যাগিতে তুমি চিলি ফ্লেক্স, অরিগানো, চিজ সবকিছুই দেবে কেমন? আমি কিন্তু এসব দিয়ে ম্যাগি খেতে পছন্দ করি। দুই নাতনির এরকম মিষ্টি মিষ্টি কথা শুনে দিদা খুবই খুশি হয়। আর সে যখন রান্নাঘরে ম্যাগি রান্না করতে যায়, তখন দুই বোন মিলে সারা বাড়িতে টুকটুক করে ঘুরতে শুরু করে। কিন্তু তারা হাতের সামনে অনিষ্ট করার মতো কোনো জিনিস খুঁজে পায় না। আর এভাবেই ঘুরতে ঘুরতে তারা একেবারে নিজেদের দাদু দিদার ঘরে চলে যায়। আর সেখানে গিয়ে দেখে যে ড্রেসিং টেবিলের উপর দাদুর চশমা রাখা আছে। ওই দেখ টিয়া, ড্রেসিং টেবিলের উপর দাদুর চশমা রাখা আছে। চল আমি আর তুই দাদুর চশমা পরে টিচার খেলি, কারণ স্কুলে আমাদের টিচার এরকম বড় বড় গোল গোল চশমা পরে। হ্যাঁ দিদি, কিন্তু টিচারটা তো খুব বদমাশ, আমাকে খুব বকাবকি করে। তাই আমার মনে হয় ওই টিচারের চশমা নিয়ে একদম মাঝখান থেকে মট করে ভেঙে দেই। না না, ওসব করতে যাস না। এটা কিন্তু সত্যিকারের টিচারের চশমা নয়, আর আমরা কিন্তু সত্যিকারের টিচারও নই। এটা দাদুর চশমা, তাই ভুলেও কিন্তু এই চশমাটা ভাঙা যাবে না। তাই চল, দিদা ম্যাগি করে নিয়ে আসার আগে আমরা একটু খেলে নিই। এই বলে ময়না প্রথমে চোখে চশমা পরে আর সে শিক্ষিকা সেজে তার বোনকে পড়াতে শুরু করে। আর অন্যদিকে টিয়া খাটের উপর বসে বসে তার দিদির কাছে পড়াশোনা করার নাটক করে। এমন সময় টিয়ার ইচ্ছা হয় এবার সে শিক্ষিকা হবে, কিন্তু ময়না কিছুতেই তাকে শিক্ষিকা হতে দেয় না। যেই আমি তোকে নামটা আর যোগ করতে দিলাম, আর তুই নামটা পড়তে পারছিস না, আর তখনই তুই টিচার হবি বলছিস? না, আমি তোকে টিচার হতে দেব না। তুই আমার ছোট বোন, তাই আমি তোকে যা বলবো সেটাই শুনতে হবে। দিদি, তুইও তো দেখছি এরকম গোল গোল চশমা পরে আমার স্কুলের টিচারের মতো বদমাইশি করছিস। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। আর তুই আমাকে টিচার হতে দিবি না মানে? আমি তো টিচার হবই। এই বলে টিয়া রেগে গিয়ে তার দিদির চোখ থেকে দাদু চশমা খুলে নেয় আর মট করে মাঝখান থেকে সেটা ভেঙে দেয়। আর এরকম অনিষ্ট করে তারা সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে কমলা দেবী গরম গরম ম্যাগি করে তাদের দুই বোনকে খাইয়ে দেয়।
আর কিছুক্ষণ পরে যখন কমলা দেবীর স্বামী পেপার পড়ার জন্য চশমা খুঁজতে শুরু করে তখন সে কোথাও চশমা খুঁজে পায় না। আর তার চোখে ভীষণ পরিমাণে পাওয়ার হওয়ায় চশমা ছাড়া তার চোখে ব্যথা করতে শুরু করে। আর তখনই তারা ঘরের কোনায় দেখে যে চশমা ভেঙে পড়ে আছে। কিরে ময়না, টিয়া, তোরা কোথায় গেলি? তোরা এত দুষ্টুমি করছিস কেন বলতো? সত্যি তুমি ঠিক কথাই বলেছো। আমি শুধু ভাবছি আমার মেয়ে দুটো এই দুষ্ট মেয়েকে কিভাবে একা একা সামলাই। একবার আমার চশমা ভেঙে দিল, তারপর গরম ভাত খেতে গিয়ে তোমার হাতে ভাত ফেলে দিল। বাবারে বাবা, কি দুষ্টু। এই বলে তারা দুজনে মিলে দুই দুষ্টু নাতনিকে সারা বাড়িতে খুঁজে বেড়ায়। আর তখন তারা দেখে যে টিয়া এবং ময়না তাদের দুই তলায় শখের তৈরি করা অ্যাকোয়ারিয়ামের পাশে চলে গেছে। আর সেখানে গিয়ে তারা অ্যাকোয়ারিয়াম ভেঙে সব জল মাটিতে ফেলে দিয়েছে। এই দেখে কমলা দেবী এবং রতনবাবু ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। একি, তোরা কি করলি? আমাদের এত দামি অ্যাকোয়ারিয়াম ভেঙে দিলি, আর মাছগুলো তো সব মাটিতে পড়ে ছটফট করছে। এবার তো মাছগুলো মারা যাবে। কেন দিদা, বাইরে তো কত বড় পুকুর আছে, তবুও তোমরা বাড়ির মধ্যে এরকম পুকুর করে মাছগুলোকে আটকে রেখেছো কেন? সেই জন্য আমি আর টিয়া অ্যাকোয়ারিয়াম থেকে জল বের করে দিয়ে ব্যাটের বাড়ি মেরে অ্যাকোয়ারিয়াম ভেঙে ফেলেছি। দেখো, মাটিতে জল পড়ে আছে আর মাটির মধ্যে মাছগুলো কিরকম লাফালাফি করছে। আচ্ছা দিদা, দাদু তো প্রত্যেকদিন বাজার থেকে টাকা দিয়ে মাছ কিনে নিয়ে আসে। আমরা তো সবাই এই অ্যাকোয়ারিয়ামের মাছগুলো ঝোল করে খেতে পারি। আজকে বরঞ্চ তুমি এই অ্যাকোয়ারিয়ামের মাছ দিয়ে ঝোল রান্না করো। কি সুন্দর লাল, নীল, হলুদ, সবুজ মাছ দেখো। দুই নাতনির মুখে এরকম কথা শুনে দাদু আর দিদা একেবারে নাজেহাল হয়ে পড়ে। কিন্তু তারা কিছুতেই তাদের দুই নাতনিকে বকাবকি করতে পারে না। কমলা দেবী কোন রকমে দুই নাতনিকে বুঝিয়ে ঘরে নিয়ে চলে যায় আর অ্যাকোয়ারিয়ামের জল পরিষ্কার করতে শুরু করে। এভাবেই দিন দিন তারা দুই বোন আরো বেশি দুষ্টুমি শুরু করে। একদিন দুই নাতনি স্কুলে গেছে এমন সময় হঠাৎ করে কমলা দেবী এবং রতন বাবুকে তাদের স্কুলের টিচার ফোন করে ডেকে পাঠায়। কি ব্যাপার ম্যাডাম, আপনি এরকম ভাবে আমাদেরকে ডেকে পাঠালেন? আমার দুই নাতনি ঠিক আছে তো? ওদের কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা হবে মানে? আপনার দুই নাতনির অসুবিধা হবে? বরঞ্চ আপনাদের দুই বদমাইশ নাতনির জন্য আমাদের স্কুল কর্তৃপক্ষের অসুবিধা হচ্ছে। কি বদমাইশ বাচ্চা দুটো! এরকম কেউ বদমাইশ হতে পারে আমি তো ভাবতে পর্যন্ত পারি না। আপনারা জানেন এরা কি করেছে? কি হয়েছে ম্যাডাম আমাদের দুই নাতনির? ওরা কিন্তু এমনিতে খুব ভালো মেয়ে। আসলে আজকে যখন ময়না এবং টিয়া ক্লাসে পড়াশোনা করতে যায় তখন তারা ইচ্ছা করে লুকিয়ে লুকিয়ে আলু বোম নিয়ে আসে। আর সেই আলু বোম চম্পা ম্যাডামের চেয়ারে রেখে দেয়। আর চম্পা ম্যাডাম যখন ক্লাস করাতে আসে তখন সে বুঝতে পারে না যে তার চেয়ারে ওরকম আলু বোম রাখা আছে। আর সে ভুল করে চেয়ারের উপর বসে পড়লে তার পেছনে আলু বোম ফট করে ফেটে যায়। এর ফলে সে ভীষণই ভয় পেয়ে চমকে ওঠে। আলু বোম চম্পা, আলু বোম চম্পা, ফেটেছে ফেটেছে ফেটেছে, আলু বোম চম্পা, আলু ফেটেছে। ম্যাডাম, আপনার পেছনে খুব ব্যথা লেগেছে নাকি ম্যাডাম? তোদের দুই বোনের এত বড় সাহস, তোরা আমার চেয়ারে আলু বোম রেখেছিস। আজকে তোদের একদিন কি আমার একদিন। পড়াশোনার নামে কোনো খোঁজ নেই। 10 বছর থেকে 11 বছর হয়ে গেল, এখনো 5-এর ঘরের নামটা বলতে পারিস না। তার উপর এত দুষ্টুমি। আজকে তোদেরকে মজা দেখাচ্ছি। এই বলে চম্পা ম্যাডাম তাদের দুই বোনের দাদু দিদাকে ডেকে পাঠায়। আর টিচারের মুখে সব কথা শুনে তারা তাদের দুই নাতনিকে বকাবকি করতে শুরু করে। কিন্তু ময়না এবং টিয়া মুচকি মুচকি হাসে। এই দেখে চম্পা ম্যাডাম আরো রেগে যায়। আর সে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ময়না এবং টিয়াকে 7 দিনের জন্য স্কুল থেকে সাসপেন্ড করে। ময়না, টিয়া, শিক্ষিকার সঙ্গে কখনো এরকম করতে হয়? তোমরা কেন এরকম কাজ করেছো? তোমরা জানো না তোমাদের মা যদি জানতে পারে তাহলে কিন্তু তোমাদেরকে ভীষণ বকবে। দিদা, তুমি জানো না ওই চম্পা ম্যাডাম খুব বদমাইশ। আমি আর টিয়া প্রত্যেকদিন ঠিকঠাক ভাবে অঙ্ক করি, কিন্তু উনি অঙ্ক বুঝতে পারেন না। তাই জন্য আমাদের ঠিক অঙ্ক কেটে দেয় আর ইচ্ছে করে আমাদের দুজনের কান মুলে দেয়। তাই জন্য আমরা আজকে ওনার চেয়ারে আলু বোম রেখেছিলাম। বেশ করেছি। এভাবে দুই দুষ্টু নাতনির জন্য তাদের জ্বালাতনের আর শেষ থাকে না। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। আর যেদিন টিয়া এবং ময়নার বাবা মা ফিরে আসবে তার আগের দিন। যাক, বাঁচা গেল, একদিনের ব্যাপার। তারপর কালকে আমার মেয়ে জামাই ফিরে আসবে আর এই দুষ্টু দুজনকে বাড়িতে নিয়ে যাবে। এরপর আমি ওদের বলে দেব যে কোনোদিনও আমি এদের দুই বোনের দায়িত্ব নিতে পারবো না, কারণ তোরা দুজনে আমাকে একেবারে নাজেহাল করে দিয়েছিস। হ্যাঁ, আমার চশমাটাও ভেঙে গেল। আমি আর পেপারও পড়তে পারি না, আর ভালো করে চোখে দেখতেও পাই না। তাই জামাই ফিরে এলে জামাইকে বলবো তোমার দুই মেয়ে আমার চশমা ভেঙে দিয়েছে, তুমি আমাকে চশমা আবার বানিয়ে দাও।
আর এমন সময় হঠাৎ করে তাদের পাড়ার বদমাইশ প্রমোটার সেখানে আসে আর কমলা দেবী এবং রতন বাবুর সঙ্গে ভীষণ পরিমাণে খারাপ ব্যবহার করতে শুরু করে। এই বুড়ো বুড়ি, তোদের কবে থেকে বলছি তোদের বাড়িটা আমাকে দিয়ে দিতে, আমি এখানে ফ্ল্যাট বানাবো, কিন্তু তোরা দিচ্ছিস না কেন বলতো? তোদের না পেঁপে দিয়ে একদম চেপে দেবো, বুঝেছিস? তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। চুপচাপ যা বলছিস সেইটাকে রাজি হয়ে যা, আর নিজের বড় বাড়িটা আমাদের নামে দিয়ে দে, বুঝেছিস? তোকে তো অনেকবার বলেছি যে আমাদেরকে এইভাবে জ্বালাতন করবি না, আর আমরা আমাদের পুরোনো বাড়ি কিছুতেই প্রমোটিং এর হাতে দেবো না, তাই এখান থেকে চলে যা। প্রত্যেক দিন এসে একই কথা বলে আমাদেরকে জ্বালাতন করবি না, যা বেরিয়ে যা বলছি এখান থেকে। রতন বাবু এই কথা বললে বিশু ভীষণ পরিমাণে রেগে যায় আর সে সঙ্গে সঙ্গে রতন বাবুর কলার চেপে ধরে আর সে কমলা দেবী এবং রতন বাবুকে ঠাসিয়ে থাপ্পড় মারতে যাবে। এমন সময় দুই নাতনি ভীষণ পরিমাণে রেগে যায়। এই টিয়া দেখ, ওই দুষ্টু কাকুটা কেমন ভাবে আমার দাদু আর দিদার সঙ্গে কথা বলছে আর আমাদের দাদু আর দিদাকে মারবে বলছে। এই দুষ্টু লোকটাকে এবার শিক্ষা দিতেই হবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তোর মনে আছে আমরা একবার স্কুলে একটা নাটক করেছিলাম যেখানে আমরা যে ছেলেটাকে পছন্দ করতাম না তার মুখে রং মাখিয়ে তাকে জোকার সাজিয়েছিলাম? চল এই কাকুটাকে আমরা সেরকম ভাবে জোকার সাজিয়ে দিই। হ্যাঁ, তারপর তোর মনে আছে একদিন বাবা বাজার থেকে মাকে কুমড়ো নিয়ে এসে দেয়নি বলে মা বাবাকে বেলুনি দিয়ে ধুম ধুম করে মেরেছিল, আর আমার সেটা দেখতে খুব ভালো লেগেছে। কিন্তু আজকে আমি আর তুই এই কাকুটাকে দুম দুম করে বেলুনি দিয়ে মারবো, চল। এই বলে দুজন দুষ্টু নাতনি রং করার তুলি নিয়ে বিশুর দিকে তেড়ে যায় আর তাকে দুম দুম করে প্রথমে ঘুষি মারতে শুরু করে আর জোর করে তাদের চোখে মুখে তুলি দিয়ে টেনে টেনে রং করতে শুরু করে। আর দুটো 10-12 বছরের বাচ্চার এরকম প্রতিবাদে বিশু একেবারে হতভম্ব হয়ে মাটিতে বসে পড়ে। আর টিয়া এবং ময়না ছোট ছোট হওয়ায় বিশু তাদেরকে কিছু করতে পারে না। এর ফলে টিয়া এবং ময়না দুজনে মিলে বিশুর মুখে রং লাগিয়ে তাকে জোকার সাজিয়ে দেয়। আর ময়না দৌড়ে রান্নাঘরে চলে গিয়ে রুটি করার বেলুনি নিয়ে এসে বিশুকে দুমদুম করে মারতে শুরু করে। এভাবেই বাচ্চাদের হাসি, চর ঘুষি, কিল থাপ্পড়, বেলুনি খেয়ে বিশু জোকার কোন রকমে সেখান থেকে পালিয়ে বাঁচে। আর এই দেখে তারা সবাই হাসতে শুরু করে। কিন্তু কমলা দেবী এবং রতন বাবু নিজেদের নাতনির এরকম ভালোবাসা দেখে খুবই খুশি হয়। আর ঠিক পরের দিনই মেয়ে জামাই ফিরে এলে তাদের দুই নাতনি নিজেদের বাড়িতে ফিরে যায়। কিন্তু টিয়া এবং ময়না বাড়িতে চলে যাওয়ার পর তাদের দাদু এবং দিদার খুবই মন খারাপ করে। রচনা, শিলা এবং মিতা তিন বান্ধবী, তিনজনই একে অপরকে খুবই ভালোবাসে, কিন্তু তাদের তিনজনের মধ্যে সামাজিক অবস্থার পার্থক্য ছিল। রচনা এবং শিলা অনেক বড়লোক পরিবারের মেয়ে ছিল, আর অন্যদিকে মিতা ছিল ভীষণ গরিব। মিতার বাবা রাজমিস্ত্রির কাজ করে কোনো মতে মেয়ের পড়াশোনার খরচা বহন করে, আর সেই সাথে খুব ছোট বয়সে মিতার মা মারা যায়। কিন্তু রচনা এবং শিলা মিতার সঙ্গে কোনো রকম কোনো খারাপ ব্যবহার করে না। তারা নিজেদের থেকেও মিতাকে বেশি ভালোবাসে। একদিন মিতা কলেজ থেকে বাড়ি ফিরলে এক ফুচকাওয়ালাকে বাড়ির সামনে দিয়ে যেতে দেখে। ও ফুচকাওয়ালা দাদা, আমার বাড়ির সামনে একটু দাঁড়াও না, কারণ আমার ফুচকা খেতে খুব ইচ্ছে করছে। আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। আচ্ছা দিদি ভাই, তাড়াতাড়ি আসুন, কেননা আমাকে অনেক দূরে যেতে হবে। মিতা বাড়ির সামনে ফুচকাওয়ালাকে দাঁড় করিয়ে রেখে তার বাবার কাছে 20 টাকা নিতে চলে যায়। অন্যদিকে ফুচকাওয়ালা মিতার জন্য অপেক্ষা করতে থাকে। বাবা, আমাকে 20 টাকা দেবে? আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছে। মাত্র 20 টাকার ফুচকা খেয়ে আমি বাড়ি চলে আসবো, কারণ ফুচকা দেখলেই আমার জিভে জল চলে আসে। বাজার করে ফেরার পর আমার কাছে মাত্র 20 টাকা বেঁচে আছে, আর সেই 20 টাকা দিয়ে আমাকে গাড়ি ভাড়া করে কাজে যেতে হবে। তাই আমি তোকে অন্য কোনো দিনে ফুচকা খাওয়াবো, আজকে আমি তোকে ফুচকা খাওয়াতে পারবো না মিতা। বাবার মুখে এমন কথা শুনে মিতার মন খারাপ হয়ে যায়, তাই সেই দিন সে আর ফুচকা খেতে পারে না। ও ফুচকাওয়ালা দাদা, তোমাকে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না, কারণ আমি আজকে ফুচকা খেতে পারবো না। আমার কাছে 1 টাকাও নেই। তুমি এখানে দাঁড়িয়ে যত বেশি টাকাটা কি করবে, আমার ততই ফুচকার প্রতি লোভ আরো বেড়ে যাবে। তাই তুমি এখান থেকে চলে যাও। ফুচকা খাবার যখন টাকা নেই, তাহলে আমাকে বাড়ির সামনে এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখলে কেন? আমি তোমার মতো মেয়েদের সব ধান্দা বুঝি। তুমি আমাকে এখন টাকা ছাড়া ফুচকা খাওয়ার জন্য এরকম কষ্টের গল্প শোনাচ্ছ, তাই তো? এভাবেই ফুচকাওয়ালা মিতাকে খারাপ কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এর ফলে মিতার মন আরো বেশি খারাপ করে। এমনকি সে ফুচকা খেতে না পাওয়ায় সেদিন রাত্রিবেলা কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা কলেজে যাওয়ার পরেও মিতার মন খুবই খারাপ থাকে। এই দেখে তার দুই ধনী বান্ধবী তাকে জিজ্ঞাসা করে, কি রে মিতা, তুই এরকম মন খারাপ করে আছিস কেন?
তুই যদি আমাদের কিছু না বলিস তাহলে আমরা কি করে বুঝবো যে তোর কষ্ট হচ্ছে কেন? মিতা, তুই ভালো করেই জানিস তোর মন খারাপ থাকলে আমাদের দুজনেরও মন খারাপ হয়ে যায়, আর আমরা একদমই চাই না যে তুই এরকম ভাবে কষ্ট পাবি। আমাদেরকে বল না কি হয়েছে, না হলে কিন্তু আমরা দুজন তোর সঙ্গে আর কথা বলবো না। হ্যাঁ, এখন এটাই বাকি আছে, আমি গরিব বলে তোরা দুজন আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিবি। কারণ এমনিতেই আমার কাছে টাকা নেই বলে কালকে আমি সামান্য ফুচকাও খেতে পারলাম না, আর এখন তোদের সঙ্গে কথা বলছি না বলে তোরা আমার সঙ্গে কথা বলাটাও বন্ধ করে দে, তাহলেই ভালো হবে। ও আচ্ছা, এই ব্যাপার, এখন বুঝতে পেরেছি তুই কেন মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস। তোর ফুচকা খেতে ইচ্ছা করছে তাই তো? এই কথাটা আমাদের বললেই হতো, তাহলে এতক্ষণে আমরা তিনজনে মিলে ফুচকা খেতে চলে যেতাম। এই রচনা, জানিস পাশের রেস্টুরেন্টে একটা বড় ফুচকার কাউন্টার হয়েছে। সেখানে বিভিন্ন রকমের ফুচকা পাওয়া যায়, দই ফুচকা, ঘুগনি ফুচকা, পাপড়ি চাট ফুচকা, পেপসি ফুচকা, আলু ফুচকা, মাংস ফুচকা সব পাওয়া যায়। চল আমরা তিনজনে মিলে আজকে ওখানে গিয়ে ফুচকা খাবো। মিতা প্রথমে তার দুই বড়লোক বান্ধবীর সঙ্গে কিছুতেই ফুচকা খেতে যেতে চায় না। যেহেতু তার কাছে টাকা নেই তাই সে ভীষণ অপমানিত বোধ করে। তবে তার দুই বড়লোক বান্ধবী নিজের গরিব বান্ধবীকে ছাড়া কিছুতেই ফুচকা খেতে যেতে চায় না। তাই রচনা এবং শিলা মিতাকে জোর করে ফুচকা খেতে নিয়ে চলে যায়। সেখানে গিয়ে রচনা এবং শিলা অনেক দামি দামি বিভিন্ন রকমের ফুচকা অর্ডার করে। এই ফুচকাগুলো দেখে আমার জিভে একেবারে জল চলে আসছে। এত ধরনের ফুচকা পৃথিবীতে পাওয়া যায় আমি তো এর আগে কখনো শুনিনি। আমার মনে হচ্ছে আমি সব ফুচকা খেয়ে নিই। এই বলে মিতা বেশি বেশি করে ফুচকা খেতে শুরু করে। একেই মিতা গরিব, তার উপর সে ইচ্ছা মতো ফুচকা খেতে পারে না। আর আজকে সে নিজের সামনে এত ফুচকা দেখে কিছুতেই লোভ সামলাতে পারে না। তাই মিতা রেস্টুরেন্টের অর্ধেক ফুচকা একাই খেয়ে নেয়। এভাবেই মিতা ফুচকা খেয়ে যত না শান্তি পায়, তার থেকে রচনা এবং শিলা মিতাকে বেশি বেশি করে ফুচকা খাওয়াতে পেরে মনে মনে প্রচন্ড আনন্দ পায়। তোর যত ইচ্ছা তুই ততগুলো ফুচকা খেতে পারিস, টাকা পয়সার কথা একদম চিন্তা করবি না। কারণ তোর দুই বড়লোক বান্ধবী থাকতে তোর কোনোদিনও ফুচকা খাওয়ার অভাব হবে না। এভাবেই তিনজনে ফুচকা খেয়ে যখন রেস্টুরেন্ট থেকে বের হতে যাবে তখনই তাদের সঙ্গে সায়ন্তিকার দেখা হয়। সায়ন্তিকা অনেক ধনী হলেও তার মন ভীষণ পরিমাণে নিকৃষ্ট ছিল। তাই সে গরিব মিতাকে একেবারেই পছন্দ করে না। কিন্তু মিতা ভুল করে সায়ন্তিকাকে দেখা মাত্রই ফুচকার ঢেকুর তুলে ফেলে। তাই সায়ন্তিকা তার উপর ভীষণ জোরে হেসে ওঠে। কিরে মিতা, নিজের বড়লোক দুই বান্ধবীর পকেট মেরে ভালোই তো ফুচকা খেয়েছিস বল। বুদ্ধি করে কলেজে দুটো বড়লোক বান্ধবী পাতিয়ে নিয়েছিস যাতে তোকে কোনো টাকা খরচা করতে না হয়। আর এই মেয়ে দুটো ভীষণ বলদ যে তোর মতো চালাক গরিব মেয়েকে নিজেদের বন্ধু বানিয়েছে। এই শোন, আমাদেরকে নিয়ে একদম খারাপ কথা বলবি না। আমার দুই বান্ধবী আমাকে অনেক ভালোবাসে, ওরা নিজেদের ইচ্ছায় আমাকে ফুচকা খাইয়েছে। আর তুই এমন একটা ফালতু মেয়ে যে তুই বড়লোক হওয়া সত্ত্বেও রাস্তার গরিব মানুষদেরকে দেখলে কখনো তাদেরকে সাহায্য করিস না। একদম ঠিক কথা বলেছিস মিতা, এসব ফালতু মেয়েদের সঙ্গে কথা বলতেও ইচ্ছা করে না। চল এখান থেকে চল। এভাবেই সায়ন্তিকাকে মুখের উপর জবাব দিয়ে তিন বান্ধবী সেখান থেকে চলে যায়। কিন্তু মিতার কথাগুলো সায়ন্তিকার ভীষণ পরিমাণে গায়ে লাগে। তাই সে কিছুতেই তার এমন অপমান ভুলতে পারে না। আমাকে অপমান করার বদলা আমি নিয়েই ছাড়বো। আর মিতা, তোকে কিভাবে জব্দ করতে হয় আমি ঠিক ভালো করেই জানি। তাই শুধু সময়ের অপেক্ষা, আর কিছুদিন পর আমি তিনজনকে বুঝিয়ে দেব যে কত ধানে কত চাল হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। প্রত্যেকদিন রচনা এবং শিলা দুই বড়লোক বান্ধবী তাদের গরিব বান্ধবী মিতাকে টাকা খরচা করে অনেক অনেক ফুচকা খাওয়ায়। কারণ মিতার একমাত্র পছন্দের খাবার ছিল ফুচকা। একদিন তিন বান্ধবী ঠিক করে যে তার একটি ঠেলাগাড়ির সামনে গিয়ে ফুচকা খাবে। তাই তারা কলেজ ছুটি হয়ে যাওয়ার পর তাদের কলেজের বাইরে একটা ঠেলাগাড়ির সামনে যায় এবং সেখানে গিয়ে ফুচকা খেতে শুরু করে। আর রচনা এবং শিলা ইচ্ছা করে মিতাকে রাগানোর চেষ্টা করে। এই মিতা, তোর পাতার ফুচকাগুলো মনে হয় আমার পাতার ফুচকা থেকে বেশি বড়, তাই আমাকে তোর পাতা থেকে ফুচকা দিবি, কারণ আমার পাতার ফুচকাগুলো ছোট মনে হচ্ছে। সত্যি রচনা, তুই ঠিক কথাই বলেছিস। আর দেখ, মিতা ফুচকা খেতে ভালোবাসে বলে ফুচকা দাদা মিতার ফুচকাতে বেশি বেশি করে আলু আর টক ঝাল দিয়েছে, আর আমাদের ফুচকাতে একদম আলু দেয়নি। এই মিতা, আমাদেরকে তোর পাতার ফুচকাগুলো দে না। একদম বাজে কথা বলবি না। ফুচকাওয়ালা দাদা সবাইকে সমান সমান ফুচকা দিয়েছে। আমি বেশি ফুচকা খেতে ভালোবাসি বলে তোরা আমার সঙ্গে মজা করছিস, তাই তো? যা, তোদের সঙ্গে আমি আর কথাই বলবো না। আমি আর কখনো তোদের সঙ্গে ফুচকা খাবো না।
এই বলে মিতা ফুচকার পাতা রেখে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যেতে চায়। এই মিতা, দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমাদের উপর রাগ করিস না প্লিজ, আমাদের ভুল হয়ে গেছে, আমরা তো তোর সঙ্গে ইয়ার্কি করছিলাম। এই মিতা শোন না, আমরা আর কখনো তোর সঙ্গে ইয়ার্কি করব না, কিন্তু এভাবে আমাদের উপর রাগ করে তুই এখান থেকে চলে যাস না। মিতা প্লিজ, তোর যত ইচ্ছা হয় তুই তত ফুচকা খেতে পারিস, কোনো অসুবিধা নেই। মিতা তাদের কোনো কথাই শুনতে চায় না। সে রাগ করে বাড়ি চলে যাবে বলে তাড়াতাড়ি করে রাস্তা পার হতে যায়, কিন্তু এমন সময় একটা গাড়ি এসে মিতাকে ধাক্কা মেরে আহত করে সেখান থেকে চলে যায়। অ্যাক্সিডেন্টের ফলে মিতা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এমন দৃশ্য দেখে চারপাশে ভিড় জমে যায়। রচনা এবং শিলা কোনো পথ খুঁজে পায় না যে কিভাবে তারা তাদের বান্ধবীকে বাঁচাবে। এই মিতা, কি হলো? চোখ খোল মিতা, আমরা তোকে কিচ্ছু হতে দেব না। শিলা, তাড়াতাড়ি মিতাকে নিয়ে নার্সিং হোমে যেতে হবে, তা না হলে আমাদের বন্ধুকে আমরা হারিয়ে ফেলবো। হ্যাঁ রে, ঠিক বলেছিস, তাড়াতাড়ি চল, আমি অ্যাম্বুলেন্সে ফোন করে জানিয়ে দিচ্ছি। এভাবেই রচনা এবং শিলা দুজনে মিলে মিতাকে নার্সিং হোমে নিয়ে যায়। প্রায় 2 ঘন্টা ধরে অপারেশন থিয়েটারে মিতার অপারেশন চলে। অপারেশনের পর দেখুন, আমাদের পুরো টিমে আপনাদের বান্ধবীকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে, তাই ওনাকে আমরা প্রাণে বাঁচাতে পেরেছি। কিন্তু না, 2টো পা প্যারালাইজ হয়ে গেছে। গাড়িটা এমন জোরে পায়ে এসে ধাক্কা মেরেছে যে 2টো পাকে আমরা বাঁচাতে পারিনি। ওনাকে এবার থেকে হুইল চেয়ারে করে চলাফেরা করতে হবে। নিজের বান্ধবীর এমন অবস্থা শুনে রচনা এবং শিলা দুজনেই হাউ হাউ করে কেঁদে ওঠে। মিতার অবস্থার জন্য তারা নিজেদের ফুচকা খাওয়ার উপর দোষ দিতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে মিতার জ্ঞান ফিরে আসে। সে যখন জানতে পারে যে সে আর কখনো হাঁটতে পারবে না, তখন সে কিছুতেই এই কথা মেনে নিতে পারে না। আজকে যদি ফুচকা খাওয়ার সময় আমি তোদের উপর রাগ না করতাম, তাহলে আমাকে নিজের পা দুটো হারিয়ে ফেলতে হতো না। একই আমি গরিব, তার উপর আমার এই অবস্থার জন্য একমাত্র আমিই দায়ী। আমার গরিব বাবা আমার চিকিৎসা করতে পারবে না। তুই একদম চিন্তা করিস না মিতা, তুই যখন ফুচকা খাচ্ছিলিস তখন আমরা দুজনে তোকে অনেক জ্বালাতন করেছি, আর সেই জন্যই তোর সঙ্গে এমন ঘটেছে। তাই আমরা নিজেদের প্রায়শ্চিত্ত নিজেরাই করব। তোর চিকিৎসার দায়িত্ব আজ থেকে আমাদের। তুই যতক্ষণ পর্যন্ত না সুস্থ হবি ততক্ষণ পর্যন্ত আমরা দুজনে তোর দেখাশোনা করব, আর আমরা কাকুকে একটা টাকাও খরচা করতে দেব না। এভাবেই 2 বান্ধবী মিলে মিতাকে হুইল চেয়ারে বসিয়ে তার বাড়িতে নিয়ে যায়। মিতার বাবা নিজের মেয়ের এরকম অবস্থা দেখে জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হয়ে দাঁড়ায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। মিতা একদিন হুইল চেয়ারে বসে আছে, এমন সময় একটি ফুচকাওয়ালা তার ঘরের সামনে দিয়ে ডাক দিতে দিতে চলে যায়। কিন্তু মিতা হাঁটতে না পারার জন্য দৌড়ে গিয়ে ফুচকা খেতে পারে না, তাই তার চোখে জল চলে আসে। সে হুইল চেয়ারে বসে বসে কাঁদছে। এমন সময় মিতা দেখে যে তার 2 বড়লোক বান্ধবী তার জন্য অনেক অনেক ফুচকা নিয়ে এসে হাজির হয়েছে। তুই ভাবলি কি করে যে এখন তুই হাঁটতে পারছিস না বলে তোর ফুচকা খাওয়া বন্ধ হয়ে যাবে? আমরা 2 বান্ধবী যতক্ষণ তোর সাথে আছি ততক্ষণ তোর চোখে আমরা জল আসতে দেব না। এই দেখ, আমরা তোর পছন্দের বেশি টক আর বেশি ঝাল দেওয়া ফুচকা নিয়ে এসেছি। এখন আমরা নিজের হাতে তোকে ফুচকা খাইয়ে দেব। এই বলে 2 বান্ধবী মিতাকে নিজের হাতে ফুচকা খাওয়াতে থাকে। এভাবেই মিতা হাঁটতে না পারলেও তার ফুচকা খাবার ঘাটতি হয় না। তোর অ্যাক্সিডেন্টের জন্য যে দায়ী তাকে পুলিশ শাস্তি দিয়েছে, সেই খবরটা দেওয়ার জন্যই আমরা এখানে এসেছি। ওই বদমাইশ সায়ন্তীকে ইচ্ছে করেই তোর এরকম অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। আমরা পুলিশকে জানিয়ে এই ঘটনা জানতে পেরেছি, আর এই কারণেই পুলিশ সায়ন্তিকাকে ধরে নিয়ে গেছে। সায়ন্তিকা উচিত শাস্তি পেয়ে গেছে। সেই সাথে সায়ন্তিকা তো চিকিৎসার খরচা দিতে রাজি হয়েছে। আমরা ওর কাছ থেকে টাকা আদায় করেই ছেড়েছি। তাই আমরা দুজনে ঠিক করেছি তোকে নিয়ে আমরা ব্যাঙ্গালোরে যাব, আর তোকে সুস্থ করেই বাড়িতে নিয়ে আসব। প্রত্যেক গরিব ঘরে যেন তোদের মতো বান্ধবী থাকে, তাহলে আর কারোর জীবনে কোনো কষ্ট থাকবে না। অন্তত আমার জীবনে তোরাই হলি 2জন আসল রত্ন। সেদিনই তারা 3 বান্ধবী একসঙ্গে ফুচকা খেয়ে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ব্যাঙ্গালোরে গিয়ে রচনা এবং শিলা মিতার পায়ে চিকিৎসা করে তাকে পুরোপুরি সুস্থ করে তোলে। এর ফলে মিতা আবার আগের মতো তার 2 বান্ধবীর সঙ্গে হেঁটে গিয়ে ফুচকা খায়।